সেকশন 378 পেনাল কোড 378 ধারা। আজকে আমরা যে ধারাগুলো পড়ব আমরা ধরেই নিতে পারি এখান থেকে একটা প্রশ্ন আসবে, অর্থাৎ পেনাল কোড থেকে আমরা একটা প্রশ্ন, আমাদের যে একটা প্রশ্ন আনসার করতে হয় বা একটা প্রশ্নের আন্ডারে যে তিন চারটা পার্ট থাকে, মানে মোটামুটি ভাবে আমরা একটা মানে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে পেনাল কোডের জন্য সেটা আমরা এই আজকের লেকচার থেকে আমরা উত্তর করতে পারবো। মানে এই জায়গাটুকু এতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমেই আমরা দেখবো 378। আমরা কিছু উপাদান লিখব। উপাদান লিখবো হচ্ছে, প্রথমত লিখবো হচ্ছে ইন্টেনশন, অভিপ্রায়। পরে লিখবো হচ্ছে ডিসঅনেস্টলি, অসাধুভাবে বা হচ্ছে অসৎভাবে। আমরা পরবর্তীতে লিখবো মুভেবল আর ইমুভেবল প্রপার্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি। এরপরে লিখবো দখল থেকে বেদখল বা দখল থেকে স্থানান্তর। তারপরে লিখবো মতামত ছাড়া, মানে উইদাউট কনসেন্ট। এরপরে লিখবো ডিস্টেন্ট ফিয়ার, দূরবর্তী ভয় ভীতি। এরপরে লিখবো ইনস্ট্যান্ট ফিয়ার, তৎক্ষণাৎ ভয় ভীতি। এরপরে লিখবো ইনস্ট্যান্ট হার্ট, তৎক্ষণাৎ আঘাত। তৎক্ষণাৎ আঘাত। এরপরে লিখবো তৎক্ষণাৎ আঘাতের ভয়। এরপরে লিখবো ডেলিভারি অফ প্রপার্টি, ডেলিভারি অফ প্রপার্টি, সম্পত্তি হস্তান্তর। ডেলিভারি অফ প্রপার্টি, সম্পত্তি হস্তান্তর। আমরা যে ধারাগুলো আজকে পড়ব এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণগুলো। উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই চলে যাব আচ্ছা, খায়রুল আলম ভাই কি কি উপাদান আছে একটু বলেন তো, কি কি উপাদান লিখছি আমরা? দাদা লিখছি ইন্টেনশনাল, এরপরে ডিসঅনেস্টি, মুভেবল অ্যান্ড আনমুভেবল প্রপার্টি, দখল থেকে স্থানান্তর, মতামত ছাড়া, ডিস্টেন্স, এরপরটা লিখতে পারি নাই, ডিস্টেন্স ফেয়ার, এরপর ডিস্টেন্স হার্ট, তাৎক্ষণিক আঘাতের ভয়, ডেলিভারি অফ প্রপার্টি। ওকে, তাহলে আমরা উপাদানগুলো লিখলাম। এখন আমরা একটা একটা করে
এগুলো মাথায় রেখে একটা একটা অপরাধকে আমরা ডিফাইন করব, একটা একটা অপরাধকে ডিফাইন করব, আমরা সংজ্ঞায়িত করব। আমি একটা কথা বলি, একটা হচ্ছে ব্রেন। এই কথাটা আমার কেউ শিখায় নাই, আমি আমার নিজের জায়গা থেকে বলতেছি, বা কোনো ভিডিও টিডিও মানে কোনো জায়গা থেকে আমি শিখে নেই এই কথাটা। একটা হচ্ছে ব্রেন, আরেকটা হচ্ছে ইমোশনাল ব্রেন। একটা হচ্ছে জ্ঞান, নলেজ, আরেকটা হচ্ছে জ্ঞানের গভীরতা। একটা মানুষের বক বক শুনে আমরা তাকে বলে থাকি তার অনেক ব্রেন আছে, এভাবে বলি না? আচ্ছা, ব্রেনের বাংলা কইতে গেলে আবার অন্যরকম হয়ে যায়। আচ্ছা, আমরা ব্রেন বলতে যেটা বুঝি উড়ি উড়ি আমরা এখন বুঝতেছি। আচ্ছা, তো সেই লোকটার অনেক ব্রেন আছে, ওকে। মানে একটা হচ্ছে যে আমার ব্রেন, আরেকটা হচ্ছে সেই ব্রেন ইকুয়াল টু অ্যাসেট, সেই ব্রেন ইকুয়াল টু অ্যাসেট মানে সম্পদ। যেই ব্রেন সম্পদ সৃষ্টি করে সেই ব্রেন হচ্ছে ইমোশনাল ব্রেন। মার্কেটিং এ কি হয়? ব্রেন দিয়া কিছু হয় না। যে ব্রেন অন্যকে আকৃষ্ট করতে সহায়তা করে এবং সম্পদে পরিণত হয় সেটা হচ্ছে ইমোশনাল ব্রেন। তাহলে আমাদের সবার উচিত ইমোশনাল ব্রেনের দিকে ধাবিত করা। ওকে, যাই হোক, এটা আমার একটা ব্যক্তিগত উপলব্ধি, এই কারণে একটু শেয়ার করলাম। এবং এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমি। শুধু ব্রেন দিয়ে ইনকাম হয় না। ফেসবুকে, ইউটিউবে ইমোশনাল কথাবার্তা বলছি, এই কারণে না আপনারা অ্যাট্রাকটিভ হয়েছেন। ইমোশনাল ব্রেন ইকুয়াল টু আমার টাকা। মানে আমার উদাহরণটা দিলাম এই কারণে, আমার কাছে একটা মনে হলো এই, এবং ইনস্ট্যান্ট মনে হলো এই কারণে শেয়ার করলাম। ওকে, এবার আমরা চলে আসি পড়াতে। পড়াতে চলে আসি। গুড লিসেনার ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। যে একবার বলার পরে শুনতে পারে তিনি জীবনে কিছু করতে পারবেন। আমরা লেকচারে চলে যাই। লেকচারে চলে যায় 378 ধারা। 378 ধারাতে কি আছে? ডেফিনেশন অফ থেফট মানে হচ্ছে চুরির সংজ্ঞা। ডেফিনেশন অফ থেফট, চুরির সংজ্ঞা। আচ্ছা, কেউ কোনো কথা বলবেন না, টোটালি কথা বলবেন না, যখন জিজ্ঞেস করবো তখনই কথা বলবেন। তাহলে ডেফিনেশন অফ থেফট, চুরির সংজ্ঞা আছে ধারা 378-এ। সেখানে বলছে আমরা একটা প্রশ্ন লিখি, কতিপয় উপাদানের উপস্থিতি ব্যতীত কোনো অপরাধকে চুরি বলে গণ্য করা যায় না। কতিপয় উপাদানের উপস্থিতি ব্যতীত কোনো কোনো অপরাধকে চুরি বলে
গণ্য করা যায় না। 2 নম্বর প্রশ্ন, চুরি কাকে বলে? দণ্ডবিধির আলোকে চুরি কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, চুরির উপাদানগুলো কি কি? চুরির উপাদানগুলো কি কি? 4 নম্বর প্রশ্ন, সত্য পূরণ সাপেক্ষে একটি অপরাধকে চুরি বলা যায়? সকল অপরাধকে, এবার পরবর্তী প্রশ্ন, সকল অপরাধকে কেন চুরি বলা যায় না? সকল অপরাধকে কেন চুরি বলা যায় না? সকল অপরাধকে কেন চুরি বলা যায় না? শুধু মালিকের দখল থেকে, শুধু মালিকের দখল থেকে, শুধু মালিকের দখল থেকে কোন সম্পত্তি স্থানান্তরকে চুরি বলা যায় না। কোন সম্পত্তি স্থানান্তরকে চুরি বলা যায় না। পরবর্তী প্রশ্ন, সকল সম্পত্তির ক্ষেত্রে চুরি নামক অপরাধটি সকল সম্পত্তির ক্ষেত্রে চুরি নামক অপরাধটি প্রযোজ্য হয় না। প্রযোজ্য হয় না। এখন আমরা আলোচনা শুনবো এবং এই সবগুলো প্রশ্নের উত্তর ঘুরে ফিরে মূলত এক জায়গাতেই একটু 19-20 হবে বা মানে একটা জায়গাতেই থাকবে। তাহলে থেফটকে ডিফাইন করা হয়েছে 378, আমরা জানি। থেফট তো হলে প্রথমেই সেখানে ক্রিমিনাল ইন্টেনশন থাকবে। চুরি হতে হলে প্রথমে কি থাকবে? ক্রিমিনাল ইন্টেনশন থাকবে। আমরা একটু আগে যে উপাদানগুলো লিখছি সেখান থেকে টিক মারি বা নতুন করে লিখি। থেফট হতে হলে প্রথমত ইন্টেনশন লাগবে। ইন্টেনশনটা কিরকম হবে? ডিসঅনেস্ট ইন্টেনশন, মানে ক্রিমিনাল ইন্টেনশন, মানে অপরাধমূলক অভিপ্রায় থাকবে। কেন থাকবে? থাকবে হচ্ছে কোন ব্যক্তির কোন ব্যক্তির কোন ব্যক্তির দখল থেকে পরবর্তী পয়েন্ট সেই ব্যক্তির
মতামত ছাড়া পরবর্তীতে লিখি সে ব্যক্তির কোনো অস্থাবর সম্পত্তি, পরবর্তীতে লিখি স্থানান্তর করা হলে সেটাকে আমরা চুরি বলবো। তাহলে চুরি হতে হলে ইন্টেনশন লাগবে। চুরি হতে হলে ইন্টেনশন, দ্যাট মিনস আছে ডিসঅনেস্ট ইন্টেনশন বা ক্রিমিনাল ইন্টেনশন। এবার লিখেন চুরি হতে লাগবে বা চুরির উপাদান। এক নম্বর আছে ক্রিমিনাল ইন্টেনশন, দুই নম্বর হচ্ছে মুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তি, তিন নম্বর হচ্ছে আউট অফ দ্য পজেশন, মানে দখল থেকে সরিয়ে নেওয়া, চার নম্বর হচ্ছে কনসেন্ট, মতামত উইদাউট কনসেন্ট, পাঁচ নম্বর হচ্ছে মুভ, মুভের বাংলা হচ্ছে স্থানান্তর। তাহলে চুরির শর্তগুলো হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে একটা চুরি হতে হলে উপরোক্ত শর্তগুলো পূরণ করতে হবে। উপরোক্ত শর্তগুলো পূরণ হলেই আমরা একটা অপরাধকে চুরি বলতে পারবো। এখন আমরা যদি এক লাইনে লিখতে চাই তাহলে আমরা চুরি কাকে বলে এটা কিভাবে লিখব? যদি আমরা এক লাইনে লিখতে চাই, কোন ব্যক্তির দখল থেকে অসাধুভাবে তার মতামত ছাড়া কোন অস্থাবর সম্পত্তি স্থানান্তর করা হলে সেই অপরাধকে 378 ধারার অধীনে চুরি বলে। সেই অপরাধকে 378 ধারার অধীনে চুরি বলে। তাহলে আমরা ডেফিনেশন অফ থেফট দেখলাম, চুরির সংজ্ঞা দেখলাম। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, চুরি কাকে বলে, চুরির উপাদানগুলো কি কি? এই প্রশ্ন আপনাদের লেখার মধ্যে ছিল সকল অপরাধকে কেন চুরি বলা হয় না বা সকল অপরাধকে কেন চুরি বলা যায় না। তখন লিখবেন দণ্ডবিধির 378 ধারার আলোকে চুরি হতে হলে এই উপাদানগুলো, এই সত্যগুলো পূরণ করতে হয়। যদি কোনো অপরাধ উপরোক্ত সত্যগুলো পূরণ না করে তাহলে সেই অপরাধকে চুরি বলে গণ্য করা যায় না। সুতরাং আমরা বলতে পারি সকল অপরাধকে চুরি বলে গণ্য করা যায় না। ক্লিয়ার বিষয়টা? এখানে আরেকটা প্রশ্ন ছিল যে সকল সম্পত্তির ক্ষেত্রে চুরি নামক অপরাধটি প্রযোজ্য নয়। তার মানে এই চুরি নামক অপরাধটি সংঘটিত হবে শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে, মুভেবল প্রপার্টির ক্ষেত্রে। সুতরাং আমরা বলতে পারি সকল সম্পত্তির ক্ষেত্রে চুরি নামক অপরাধটি সংঘটিত হয় না, শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে চুরি নামক অপরাধটি
সংঘটিত হয়। আমরা দেখছিলাম যে শুধুমাত্র মালিকের দখল থেকে কোনো সম্পত্তি নিয়ে গেলে সেটাকে চুরি বলা যায় না। অবশ্যই সেখানে যদি ক্রিমিনাল ইন্টেনশন না থাকে, মালিকের দখল থেকেই নিচে, সে তো 2 দিন পরে এসে ফেরতও দিতে পারে, ঠিক না? তার মানে ক্রিমিনাল ইন্টেনশন থাকতে হবে। ক্রিমিনাল ইন্টেনশন যদি না থাকে, মুভেবল প্রপার্টি যদি না হয়, তাহলে দেখেন এই এবং মালিকের যদি কনসেন্ট না হয়, মতামত না হয়, মতামত নিয়ে যদি মালিকের সম্পত্তি স্থানান্তর করা হয়, তাহলে সেটাকে চুরি বলা যাবে। তার মানে চুরি হতে হলে এই সত্যগুলোর একটা সত্যেরও যদি গ্যাপ থাকে, সেটাকে আমরা চুরি বলতে পারবো না। এই প্রত্যেকটি উপাদানের ফুলফিলমেন্ট ইকুয়াল টু থেফট, ইকুয়াল টু চুরি। এখন চুরি থেকে আমরা যতগুলো ডিরেক্ট প্রশ্ন লিখছি, কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম বা প্রশ্ন? আমরা চুরি থেকে যতগুলো প্রশ্ন লিখেছিলাম, সে প্রশ্নগুলোর উত্তর করতে কারো কোনো প্রবলেম? দাদা, চুরির উপাদান আর শর্ত পূরণ, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? শর্ত পূরণটা অথবা চুরির উপাদান? না 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 আপনি একটা প্রশ্ন দিয়েছেন 4 নম্বর। না 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 না, কন্ডিশন, এলিমেন্টস, এগুলো সব এক জিনিস, এক জিনিস। ওকে দাদা। এখন আমরা এই চুরি থেকে প্রবলেম বেসড কোশ্চেনে চলে যাব। আমাদেরকে আলাদাভাবে প্রবলেম বেসড কোশ্চেন পড়ার দরকার নাই। 378 ধারাতে যে উদাহরণগুলো আছে একেবারে আমরা মুখস্থ করে ফেলবো পড়ার জন্য। ওকে, প্রবলেম বেসড কোশ্চেন দাদা, আনসার করার জন্য। সকল অপরাধকে চুরি বলা যায় না, এটা সকল অপরাধকে চুরি বলা যায় না। সকল অপরাধকে চুরি বলা যায় না। উত্তরটা হচ্ছে যে চুরি হতে হলে অবশ্যই পেনাল কোডের 378 ধারা অনুসারে নিম্নলিখিত সত্যগুলো পূরণ করতে হবে। সত্যগুলো হচ্ছে এই 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 লিখে ফেললাম। অর্থাৎ উপরে উল্লেখিত সবগুলো উপাদান যদি কোনো অপরাধের মধ্যে না থাকে, তাহলে সেই অপরাধকে চুরি বলা যায় না। অথবা উপরে উল্লেখিত সত্যগুলো বা উপাদানগুলোর মধ্যে কোনো একটি উপাদানের অভাব যদি কোনো একটি অপরাধের ক্ষেত্রে দেখা যায়, তাহলে সেই অপরাধকে চুরি বলা যায় না। অর্থাৎ চুরি হতে হলে উপরে উল্লেখিত সকল সত্য পূরণ করতে হবে, তাছাড়া কোন অপরাধকে চুরি বলে গণ্য করা যাবে না। পরিশেষে আমরা বলতে পারি সকল অপরাধকে চুরি বলা যায় না। মোজাম্মেল ভাই, ক্লিয়ার? জি দাদা, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা প্রবলেম বেসড কোশ্চেনে চলে যাব। আপনাদের কাছে যদি মেইন আইনের বই থাকে, সেখানে আমরা জি নাম্বার উদাহরণটাতে থাকবো এবং জি নাম্বার উদাহরণটা আমরা একটু দাগ দিয়ে রাখি। জি নাম্বার উদাহরণটা আমরা দাগ দিয়ে রাখি। এখানে আমরা দেখেন কয়েকটা জিনিস পড়বো। একেবারে লাস্টের উদাহরণটা, পি নাম্বার উদাহরণটা, পি একবারে 378 দ্বারা শেষের উদাহরণটা আমরা যাই। সেখানে দেখেন লিখছে, মেন বই তো অনেক লেখকের আছে, কোন বইটা? ভাই আমি কেমনে কমু ভাই, আমার কাছে আছে বেয়ার একটা ইংলিশেরটা। আমার তো অধ্যক্ষ আলতাফ হোসেনের বই ছিল বাংলা। একবারে লাস্টের উদাহরণ যদি থাকে, উদাহরণ যদি দেওয়া থাকে
আমি ওই মানে বাংলা আমি নরমালি পড়ি না আর কি, মানে বই আছে বাংলা বই, বাট পড়া হয় না আর কি, বছরে একদিন ধরলে সেটা তো ধরা না। দাদা লাস্টের উদাহরণটা একটু পড়েন দাদা। আচ্ছা পড়তেছি, সেটাই তো। হ্যালো, ওকে, আমরা পেনাল কোডের 378 ধারার একেবারে শেষের উদাহরণটিতে যাব মেইন বই থেকে। সেখানে বলছে এ ইন গুড ফেইথ, মানে এ নামক এক ব্যক্তি সরল বিশ্বাসে, বিলিভিং property belonging to Z to be S own property, takes that property out of B's possession. Here, as A does not take dishonestly, he does not commit theft. মানে বিষয়টা এরকম, এ নামক এক ব্যক্তির না জেটের কাছে একটা সম্পত্তি আছে, আমি একটু সহজ করে দিই। জেটের কাছে একটা সম্পত্তি আছে, এই সম্পত্তিটা এ ভাবতেছে কি যে এই সম্পত্তিটা বি এর। জেটের কাছে এক সম্পত্তি আছে, এ ভাবতেছে সম্পত্তিটা বি এর। খেয়াল করেন, এটা যে এর সম্পত্তি, মানে আমি উদাহরণটা একটু অন্যভাবে বলতেছি, বইতে এভাবে না। জেটের কাছে একটা সম্পত্তি আছে, এই সম্পত্তিটাকে এ ভাবতেছে এই সম্পত্তিটা তার বন্ধু বি এর, বন্ধু বি এর। সে কি করছে, তার বন্ধুকে সে সম্পত্তিটা দেওয়ার জন্য কোন প্রকার ক্রিমিনাল মাইন্ড ছাড়া সে জেটের দখল থেকে সে সম্পত্তিটা নিয়ে বিকে দিছে, অথবা সেই সম্পত্তিটা তার কাছে নিয়ে আসছে বিকে দেওয়ার জন্য। তাহলে সে যে কাজটা করছে এখানে কোনো ক্রিমিনাল ইন্টেনশন ছিল না, কিন্তু দেখেন সেখানে একজনের দখল থেকে সে নিয়ে আসছে, সম্পত্তিটা হচ্ছে মুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তি। সেখানে সম্পত্তিটা স্থানান্তর হয়েছে, সেখানে যার দখলে ছিল তার কাছ থেকে কনসেন্ট নেওয়া হয় নাই, মতামত নেওয়া হয় নাই। কিন্তু একটা সত্যের সাথে গরমিল হয়ে যায়, সে চুরির সকল উপাদানের সাথে জড়িত, কিন্তু একটা সত্যের কারণে সে এখানে চুরি করে নাই, কারণ সে কাজটা করছে গুড ফেইথে, কাজটা করছে সরল বিশ্বাসে। আর সরল বিশ্বাস হলো তো ভাই কোনো অপরাধী হয় না, তাহলে চুরি হবে কিভাবে? মানে আমি এটা বোঝানোর জন্য এই উদাহরণটাতে গেছি, সকল সত্য পূরণ করলো। আমরা চুরির ৫-৭টা উপাদান পাই না, এই ৫-৭টা উপাদানের ধরে ৭টা উপাদান আছে, আমরা যদি ধরি এই ৭টা উপাদানের মধ্যে ৬টা উপাদানই পূরণ করছে, ৬টা সত্যের সাথে মিলে গেছে, বাট একটা সত্য পূরণ করে নাই। এখানে কি নাই? ক্রিমিনাল মাইন্ড নাই। এই ক্রিমিনাল মাইন্ড না থাকার কারণে সে চুরি করে নাই, যদিও চুরির সকল উপাদান আমাদের এই উদাহরণের মধ্যে রয়েছে। ক্লিয়ার? তার মানে হচ্ছে চুরি হতে হলে ৩৭৮ ধারায় বর্ণিত চুরির সকল সত্য পূরণ করতে হবে, তাছাড়া কোনো অপরাধকে চুরি বলা যাবে না। চুরির শাস্তি কি? ৩৭৯, ৩৮। আমাদের ৩৭৯ তো চুরির শাস্তি স্বাভাবিক শাস্তি বলতে হবে, তারপর ৩৮ করতে হবে থেফট ইন ডুয়েলিং হাউস, যেই ঘরে বসবাস করা হয়, যে বিল্ডিং এ, যে টেন্টে, যে ভেসেলে বসবাস করা হয়, এখানে যদি চুরি করা হয় তাহলে হচ্ছে ৩৮০ ধারাতে পড়ে যাবে। ক্লার্ক যদি চুরি করে, সার্ভেন্ট যদি চুরি করে, মানে কেরানি বা কর্মচারী যদি চুরি করে, তাহলে ৩৮১তে পড়ে যাবে। ৩৮২ তো আচ্ছা, আমাদের এখানে মূলত আর কিছু দরকার নাই, আমাদের হচ্ছে ৩৭৯, ৮০, ৩৮১, ৩৮২, জাস্ট শাস্তিগুলো মনে রাখবেন,
এবং চুরিটা কিভাবে হয়েছে, চুরির আগে কি সে মৃত্যু ঘটানোর প্রিপারেশন নিছে? আমি চুরি করতেই গেছি কিন্তু মানে পকেটে করে একটা বন্দুক নিয়ে গেছি, বন্দুকটা আমি কাউরে দেখাই নাই। আমার চিন্তা ভাবনা যদি কাজে লাগে, যদি কাউকে গুলি করা লাগে, অর্থাৎ theft after preparation made for causing death, মানে আমি আঘাত করার প্রিপারেশন নিয়ে গেছি বাট আঘাত করি নাই, মৃত্যু ঘটানোর প্রিপারেশন নিয়ে গেছি বাট মৃত্যু ঘটাই নাই। মানে বন্দুকটা বের করা লাগে নাই, আমার কোমর থেকে বন্দুকটা বের করা লাগে নাই।